মুঘল শাসনামল ভারতের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। মুঘল সম্রাটদের ইতিহাস সিরিজের প্রথম পর্বে আজকে সম্রাট বাবর। সুবিশাল শৌর্যবান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। প্রখ্যাত ব্রিটিশ নৃবিজ্ঞানী ও প্রাচ্যবিদ এডওয়ার্ড লেন পুল বলেছেন, বাবর সম্ভবত প্রাচ্যের ইতিহাসের সবচেয়ে চিত্তাকর্ষক চরিত্র। বাবরের আসল নাম জহিরুদ্দিন মোহাম্মদ। তিনি মহান বীর সম্রাট তৈমুর লংয়ের বংশধর। বাবর জাতিতে ছিলেন উজবেক, আর সে কারণে এখনও বাবরকে উজবেকিস্তান ও কিরগিজস্তানে একজন জাতীয় বীর হিসাবে স্মরণ করা হয়। আধুনিক উজবেকিস্তানের ফারগানা উপত্যকায় আন্দিজানে 1483 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি তার জন্ম। উত্তরাধিকার সূত্রে বাবর ছিলেন ফারগানা উপত্যকার ওস রাজ্যের অধিপতি। এটি বর্তমানে আধুনিক কিরগিজস্তানের একটি অংশ। ওসের সুলাইমান পর্বতের চূড়ায় তিনি একটি মসজিদ নির্মাণ করেন। সুউচ্চ সুলাইমান পর্বত যেন বাবরের মহত্ব ঘোষণা করতে সর্বদা প্রস্তুত। বাবরের পিতা ওমর শেখ মির্জা ছিলেন ফারগানা রাজ্যের গভর্নর। দিগ্বিজয়ী মহাবীর তৈমুর দ্য গ্রেট ছিলেন তার প্রপিতামহ। পিতার মৃত্যুর কারণে মাত্র 12 বছর বয়সে বাবর ফারগানার সিংহাসনে আসীন হন। কিশোর বাবর সিংহাসনে বসার পরপরই বিদ্রোহের সম্মুখীন হন। মাত্র 14 বছর বয়সে বাবর সমরখান বিজয় করতে সক্ষম হন। বাবর নিজেকে তার প্রপিতামহের যোগ্য উত্তরসূরি হিসাবে প্রমাণ করেন, কিন্তু নিয়তির পরিহাস কখনোই তার পিছু ছাড়েনি। সমরখান জয় করতে গিয়ে তিনি ফারগানার কর্তৃত্ব হারিয়ে বসেন। আবার যখন ফারগানা পুনরুদ্ধার করতে রওনা দেন, শত্রুপক্ষ এসে তার অনুপস্থিতিতে সমরখান দখল করে নেয়। 1501 সালে মোহাম্মদ সাইবানি খানের দখল থেকে সমরখন্দ ফারগানা মুক্ত করতে অভিযান চালিয়ে পরাজিত হন বাবর। 1504 সালে বাবর কাবুল দখল করে নেন। কাবুলের শাসনভার তখন ছিল উলুগ বেগের শিশু উত্তরাধিকারের হাতে, তাই বাবরের জন্য কাজটা ছিল তুলনামূলকভাবে সহজ। অতঃপর বাবর পারস্যের সাফাভিদ সাম্রাজ্যের সঙ্গে মৈত্রী গড়ে তোলেন ও তাদের সহযোগিতায় সমরখন্দ সহ তুর্কিস্তানের বেশ কিছু অংশ দখল করতে সমর্থ হন। কিন্তু সাইবানিরা আবারও তাকে আক্রমণ করে রাজ্যচ্যুত করে। 3 বার পরাজিত হয়ে বাবর সমরখন্দের আশা ছেড়ে দেন। দক্ষিণের ওপর নজর পড়ে তার। উত্তর ভারতের ইন্দো গঙ্গা সমভূমি তখন ইব্রাহিম লোধির দখলে। ইব্রাহিম ছিলেন আফগানিস্তানের লোধি বংশের শাসক। পাঞ্জাবের শাসক ছিলেন দৌলত খান লোধি। অন্যদিকে রাজপুতানার রাজা ছিলেন মেবারের রাজপুত বংশের রানা সাঙ্গা। অনেক ঐতিহাসিকদের অভিমত এবং বাবরের স্বরচিত আত্মজীবনী থেকে জানা যায়, দৌলত খান লোধি ও রানা সাঙ্গার প্ররোচনায় বাবর ইব্রাহিম লোধির দিল্লির সিংহাসন দখল উদ্বুদ্ধ হন। উল্লেখ্য, দৌলত খান লোধি ছিলেন নিজ বংশ থেকে বিতাড়িত বিদ্রোহী এক যোদ্ধা। তিনি দিল্লির মসনদে কিছুতেই ইব্রাহিম লোধিকে মেনে নিতে পারছিলেন না। 1519 সালে বাবর চন্দ্রভাগা নদীর তীরে পৌঁছান। রাজ্য হারিয়ে তিনি তখন দিশেহারা। তৈমুরের সময়কালে পাঞ্জাব ছিল তার বিশাল রাজত্বের একটি অংশ, তাই বাবরও চাইছিলেন অন্তত সাম্রাজ্যের কর্তৃত্ব নিয়ে তার প্রপিতামহের সাম্রাজ্য কিছুটা অংশ হলেও টিকিয়ে রাখা। তাই 1524 সাল পর্যন্ত তিনি কেবল পাঞ্জাব দখলের পরিকল্পনা আঁটতে ব্যস্ত ছিলেন। কিন্তু পাঞ্জাবের তৎকালীন শাসনকর্তা ও ইব্রাহিম লোধির চাচা দৌলত খান লোধির পরামর্শে বাবর দিল্লির সিংহাসনের বিষয়ে উচ্চাভিলাষী হয়ে পড়েন। বাবর দৌলত খানের সঙ্গে মিলিত হতে পাঞ্জাব অভিমুখে অগ্রসর হন, কিন্তু গিয়ে দেখেন ইব্রাহিমের সৈন্যরা ইতিমধ্যে দৌলত খানকে বিতাড়িত করে দিয়েছে। প্রতিশোধ নিতে গিয়ে বাবর ইব্রাহিম লোধির সৈন্যদের ছত্রভঙ্গ করে টানা 2 দিন লাহোরে তাণ্ডব চালান। তারপর দিনালপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। তার আগে ইব্রাহিম লোধির আর এক বিদ্রোহী আলম খানকে লাহোরের দায়িত্ব দিয়ে যান। এখানেও বাবরের জন্য অপেক্ষা করেছিল দুর্ভাগ্য। আলম খান দ্রুত লাহোর দখল খুইয়ে বসেন, পালিয়ে কাবুলে চলে যান। এর জবাবে বাবর আলম খানকে কাবুলে সৈন্য সরবরাহ করেন। আলম খান সেই বাহিনী নিয়ে দৌলত খানের সঙ্গে মিলিত হন। 2 বাহিনীর সম্মিলিত সৈন্য সংখ্যা ছিল প্রায় 30,000। বিশাল সৈন্যবহর নিয়ে তারা সহজেই ইব্রাহিম লোধিকে দিল্লিতে পরাজিত করতে সক্ষম হন। কিন্তু জয়ের পর দৌলত খান আলম খানের সেনাদের নিজ দলে ভাগিয়ে নিয়ে পাঞ্জাব ফিরে যান। বাবর বুঝতে পারলেন তাকে পাঞ্জাব ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা দৌলত খানের নেই। 1525 সালে বাবর দৌলত খানকে শায়েস্তা করার জন্য পেশোয়ার থেকে লাহোরে যুদ্ধযাত্রা করেন। বাবরের শক্তিশালী সেনাবাহিনীর সামনে দৌলত খান অসহায় আত্মসমর্পণ করেন ও বাবরের কাছে প্রাণ ভিক্ষা চান। বাবর দৌলত খানকে ক্ষমা করে দেন। বাবর ভাবলেন এবার ইব্রাহিম লোধির সঙ্গে সব হিসেব চুকানোর সময় এসেছে। তিনি সির হিন্দ হয়ে দিল্লির পথে যুদ্ধ আরম্ভ করলেন। 20 এপ্রিল 1526 পানিপথের বাবরের বাহিনী ইব্রাহিম লোধির বিশাল সৈন্যদলের মুখোমুখি হলো। ঐতিহাসিকভাবে এই যুদ্ধই পানিপথের প্রথম যুদ্ধ হিসাবে স্মরণীয় হয়ে আছে।
ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল প্রায় লাখ খানেক। তার সেনাবাহিনীতে ছিল যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত 100টি হাতি। তবু এই বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাবরের রণকৌশলের সামনে পরাজিত হতে হয় তাকে। বাবরের সৈন্যরা ইব্রাহিম বাহিনীকে চতুর্দিক থেকে ঘিরে ধরে। তাদের কামানের গোলায় অসহায়ভাবে প্রাণ হারায় ইব্রাহিম লোদির সৈন্যদল। হাতিগুলো প্রচণ্ড ভয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে। ইব্রাহিম লোধি যুদ্ধের ময়দানে নিহত হন। পানিপথের প্রথম যুদ্ধ জয় করে বাবর দিল্লি ও আগ্রার সিংহাসন দখল করে নেন এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সাম্রাজ্য প্রতিষ্ঠার পর রাজপুত রাজা রানা সাঙ্গার মতো অনেক হিন্দু রাজা বাবরকে বাদশাহ হিসাবে মেনে নিতে পারেননি। একজন বিদেশি হবেন ভারতবর্ষের সম্রাট, এ ধারণার বিরোধী ছিলেন তারা। যে কারণে রানা সাঙ্গা ইব্রাহিম লোদির ঘোর বিরোধী ছিলেন। ঠিক সে কারণে তিনি বাবরের বিরোধিতা শুরু করলেন। এর ফলে বাবর ও রানা খানওয়ার যুদ্ধে লিপ্ত হন। বাবর তার রণকৌশল বলে এ যুদ্ধে জয়লাভ করেন। বাবর একজন কৌশলী যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন শক্তিশালী কবি। তার রচিত অনেক কবিতা লোকগীতিতে রূপায়ণ করা হয়েছে। তুর্কি ভাষায় রচিত তার নিজের লেখা আত্মজীবনী বাবরনামা, যা পরবর্তীতে সম্রাট আকবরের সময়কালে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়। 1530 সালে বাবর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে মুঘল সাম্রাজ্যের অধিপতি হন বাদশাহ হুমায়ুন। তার ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর তাকে কাবুলের বাগি বাবরে সমাহিত করা হয়। সম্রাট বাবর বেশ কয়েকজন নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার প্রথম স্ত্রী ছিলেন আয়েশা সুলতানা বেগম। সম্পর্কে তারা ছিলেন কাকায়তো ভাই বোন। তার পুত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হুমায়ুন, কামরান মির্জা ও হিন্দাল মির্জা। হুমায়ুন ছিলেন সম্রাট বাবর ও মাহাম বেগমের 4 সন্তানের একমাত্র জীবিত সন্তান। পুত্র হুমায়ুনের প্রতি বাবরের ছিল অশেষ স্নেহ। ভারতবর্ষ বাবরের নিকট খুব একটা পছন্দ না হলেও তিনি নিজের ভাগ্য মেনে নিয়েছিলেন। তিনি জানতেন তার ভবিষ্যৎ বংশধররা ঠিকই একদিন ভারতবর্ষকে নিজেদের মতো করে সাজিয়ে নেবে, আর তারা ভারতবর্ষকে মন থেকে আপন করে নেবে। বাবরের ধারণা কোনো অংশে ভুল প্রমাণিত হয়নি। বাবরের ভবিষ্যৎ প্রজন্ম ঠিকই ভালোবেসে ভারতকে শক্ত করে আঁকড়ে ধরেছিল। নিজেদের মন মতো নানা রঙে তারা ভারতবর্ষকে সাজিয়ে তুলেছিল। আজও ভারতবর্ষের পথে প্রান্তরে তাদের ভালোবাসার সেসব ছাপ খুঁজে পাওয়া যায়।